আমাদের ইতিহাসের বলয়ে বোঝানো হয়েছে ভারত হচ্ছে আমাদের দাতা, আমাদের মনিব। ভারত যদি দেয় আমরা খেতে পারবো, আর ভারত যদি না দেয় আমরা খেতে পারবো না। আমাদেরকে বোঝানো হয়েছে ভারতীয় শিক্ষা প্রকৃত শিক্ষা। আমাদেরকে বোঝানো হয়েছে ভারতীয় নীতি আমাদের মুক্তি। আমাদেরকে বোঝানো হয়েছে ভারতের সাথে যদি আমরা অকৃতজ্ঞতা দেখাই আমরা জান্নাতেও যাব না, আমরা জাহান্নামে যাব। আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের দেশে দেশের মানুষ এবং দেশের জনগণ আজকে খেতে পাচ্ছে ভারতীয়দের বদান্যতায়। এর অর্থ কি জানেন? সত্য কথাকে লুকোনোর জন্য আমরা যেখানে পশ্চিমে যাব আমাদেরকে ধাবিত করা হয়েছে পূর্ব দিকে। পূর্ব দিকে দৌড়াতে দৌড়াতে আমরা টেরই পাই না গত 48 সাল থেকে আজ পর্যন্ত আমরা শুধু দৌড়াচ্ছি। এবং আমাদের পিছনে ধাওয়া করছে কারা? ভারত না, আমাদের পিছনে কারা ধাওয়া করছে জানেন? আপনাদের তথাকথিত সেই 4 নেতা, যাদেরকে আপনারা বলেন 4 নেতাকে হাজতে মেরেছে কেন? মনসুর আলী, তাজউদ্দিন, কামরুজ্জামান, নজরুল ইসলাম আমাদেরকে ধাওয়া শুরু করেছে। এই 4 হুবড়ি যখন আমাদেরকে ধাওয়া করছিল, আমরা যাকে এতদিন জাতি আব্বা বলে ডাকছি, উনি কি করেছেন জানেন? গাট্টি বস্তা বাইন্দা হোল্ডারে উনি কামাল হোসেন রে বগলে নিয়া পশ্চিম পাকিস্তানে গিয়া আরামে আয়েসে খাইছে, চা খাইছে, পাইপ টানছে, যা কিছু করছে এবং পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করছে। এই যে 4 নেতা, যে 4 বেঈমান যারা বাংলাদেশের 7.5 কোটি মানুষকে ভুল রাস্তা দেখিয়েছে, যাদের নিজস্ব কোনো রাজনৈতিক দর্শন ছিল না, যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, জাতিকে কোন দিকে নিয়ে যাবে এ ব্যাপারে তারা ছিল কনফিউজড। এই 4 হুবড়ি আমাদেরকে বুঝিয়েছে পশ্চিমে না, তোমরা পূর্বে দৌড়াও, তোমরা পূর্বে দৌড়াতে থাকো। পূর্বে দৌড়াতে থাকলে তোমাদের কাছে জান্নাত মিলবে, তোমরা পূর্বে দৌড়াও। আর আমরা এমনই এক দুর্ভাগা জাতি, আমাদেরকে পূর্বে দৌড় দিতে বলেছে, আমরা জান্নাত পাওয়ার আশায় দৌড়াতে শুরু করেছি। আমরা পূর্বে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। দৌড়ের মধ্যে আমাদেরকে শোনানো হচ্ছে মেরে আঙ্গে নেমে তোমারা क्या काम है। আমাদেরকে শেখানো হচ্ছে কর্তা হয় মর্তা হয়। আমাদেরকে শেখানো হচ্ছে ভারতীয় শাড়ি, ভারতীয় 3 পিস, ভারতীয় স্বর্ণালঙ্কার। আমাদেরকে শেখানো হচ্ছে ভারতীয় আন্ডা, ভারতীয় ভুয়া মেডিসিন, ভারতের বর্জ্য খাদ্য, যেগুলো কুখাদ্য আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আর আমরা খেয়ে যাচ্ছি, আমরা পূর্বে দৌড়াচ্ছি। আমাদের টার্গেট কোথায়? আমরা তো জান্নাতে বলবো। এখন আমরা আজও ওই ভুয়া জান্নাতের পিছনে দৌড়াচ্ছি, দেখাচ্ছি আমরা খুব কৃতজ্ঞ। কৃতজ্ঞতার জন্য আমরা দৌড়াচ্ছি। একজন ব্যক্তি জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধ করা তো দূরে থাক, উনি মুক্তিযুদ্ধকে আদৌ সমর্থন করে নাই। আপনাদেরকে আমি বলি, আ.স.ম. আব্দুর রব, সে পতাকা টানানোর পরে যাকে বর্জনা করেছে মুজিব স্বয়ং, যে তুমি কেন পতাকা টানিয়েছ, যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে চিন্তাও করে নাই, হাজত থেকে যখন বেরিয়েছে তখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা সে জানতই না, তাকে বানানো হয়েছে মুক্তিযুদ্ধের মহামানব। আমরা বানাই নাই, ওই ভারত বানিয়েছে। কাদের ইশারায়, কাদের স্বার্থে? ভারতের স্বার্থে। আমাদেরকে বোঝানো হয়েছে পূর্ব দিকে দৌড়াতে হবে, পূর্ব দিকে দৌড়ালে আমরা জান্নাত পাবো। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা ভারতের পক্ষে, ওটারে কি বলে, কামলা
দিয়েছি, যেটাকে আমরা গর্বের সাথে বলি মুক্তিযুদ্ধ। ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করে আমরা সারা জীবনের জন্য স্লেভ হয়েছি। মাথা বিক্রি করা, জালিম হয়েছে। মাথা বিক্রি করা, এটাকে কি বলে, দাস হয়েছে। এবং দাসদের দায়িত্ব কি? মনিবকে ফলো করা। 48 সাল থেকে আজ অবধি আমরা ওই মনিবদের সেবা করার জন্য কিছু শব্দ আমরা বের করেছি। সেই শব্দের মধ্যে চেতনা আছে, মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযোদ্ধা আছে, বিজয়ের গান আছে, আমার সোনার বাংলা আছে, এগুলো সব আছে। কৃতজ্ঞতা বোধ আছে, ভারত আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ভারত আমাদের বন্ধু, এ ধরনের কথাবার্তা আছে। এগুলো হচ্ছে আমাদের ন্যারেটিভ। এগুলো যদি থাকে, আমাদের পবিত্র কোরআনের দরকার নাই, ভেদার দরকার নাই, ভগবত গীতার দরকার নাই। আমাদের শুধু দরকার একটা, সারে যাহা আছে আচ্ছা। এবং ভারত আমাদেরকে কৃতজ্ঞতা, ভারতের প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা দেখাতেই হবে। আমরা কি জন্য যুদ্ধ করেছি? আমরা এখন ওখানে থাকি। 53 বছরের রাজনৈতিক ব্যর্থতার জন্য আমরা কখনোই একটা স্বপ্ন দেখতে পারি নাই বাংলাদেশের আজকের যে সন্তান জন্ম নেয় তার ঘাড়ের উপরে থাকে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। যেই সন্তান স্বপ্ন দেখতে পারে না, তারা কি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না? এ স্বপ্ন তারা দেখতে পারে না। কারণ পরিবারতন্ত্র দিয়ে এই দেশটাকে ভারতের গোলাম বানানোর পরে 2-4টা পরিবার তৈরি করা হয়েছে, যেই পরিবারের চাকর বাকর হওয়ার জন্য আপনাদেরকে তৈরি করা হয়েছে, মানসিকভাবে তৈরি করা হয়েছে। আপনারা হয় মুজিব শেখের পরিবারের চাকর বাকর হবেন, নতুবা জিয়া ফ্যামিলির পরিবারের চাকর বাকর বা তল্পি বাহক হবেন। বড় জোর তাদের পা যদি চাটতে চাটতে আপনার জিহ্বাকে যদি অর্ধেক ক্ষয় করে ফেলেন, বড় জোর সেখানে আপনি মন্ত্রী নামের চাকর হতে পারবেন, কিন্তু ডিসিশন মেকার হতে পারবেন না। আপনি কোনো পরিকল্পনা করতে পারবেন না। আপনি মন্ত্রী হতে পারবেন, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে, ও পরিবারতন্ত্র, আমি কি এই কাজটা করতে পারি কিনা। আপনি কোনো আসামিকে ধরতে পারবেন না, কারণ ওই আসামি হয়তো মুজিব ফ্যামিলির আত্মীয়, ওই আসামি হয়তো বেগম খালেদা জিয়ার আত্মীয়, ওই আসামি হয়তো বিএনপি সাউয়ার আত্মীয়। ধরেন আপনাদের কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হলো, যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। আমরা দুপুরে একবার তাকে গালি দেই, বিকালে একবার গালি দেই, ঘুম থেকে আবার ঘুম ভেঙে উঠে তাকে গালি দেই। কিন্তু আপনি জানেন এই বেটাকে কাকে কাকে ব্যালেন্স করতে হয়? সে যদি কাউকে গ্রেফতার করতে যায়, ওয়াকারুজ্জামান ফোন করে বলে পদে থাকতে চান না যাইতে চান। জাহাঙ্গীর যদি কোনো কিছু করতে যায়, ডিজিএফআই লোকজন ফোন করে বলে আপনি কি ওখানে থাকবেন না বাইরাবেন। জাহাঙ্গীর যদি আরো ভালো কিছু করতে যায়, ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে বলে ওই বেটা তরে বসাইছি আমরা, কি করিস। জাহাঙ্গীর যদি ভালো কাজ করতে যায়, এনএসআই থেকে ফোন করে বলে এটা তো ওয়াকার সাহেব চান না, আপনি কেন করছেন। হাউ অ্যাবাউট ডক্টর ইউনুস, হাউ অ্যাবাউট ডক্টর খলিল, ওয়েল তারা কি আপনারা বসাইছে নাকি? তা আপনারা তো বসায় রাখছে আমরা। আপনি আমাদের কথা শুনবেন। ইউনুস কেডা, খলিল কেডা, আপনারা বসাইছি আমরা। আর আমরা তো ভদ্রতা, পুরো বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে সবচেয়ে অভদ্র তো শুধু একজন, জেকব মিল্টন। সে ভদ্রতার ধার ধারে না। কিন্তু আপনারা যারা ভদ্রতার ধার ধারেন,
আমরা তো সবাই ভদ্র। ভদ্রতার মুখোশ পরে চুরি করব, ভদ্রতার মুখোশ পরে ধর্ষণ করব, ভদ্রতার মুখোশ পরে চোরাচালানি করব, ভদ্রতার মুখোশ পরে দেশদ্রোহিতা করব, ভদ্রতার মুখোশ পরে আপনাকে জবাই করব, ভদ্রতার মুখোশ পরে আমি ব্যাংক লুট করব, ভদ্রতার মুখোশ পরে আমি বাংলাদেশের সম্পদ ইন্ডিয়ায় পাচার করব, ভদ্রতার মুখোশ পরে আমি আপনার মেয়েকে গর্ভবতী করব। কারণ আমার মুখের ভাষা সুন্দর, আমি ভদ্র। আমার ভদ্রতা দরকার আপনার। আমি ভদ্র থাকলে আমি আপনার মেয়েকেও যদি ধর্ষণ করি ওটা ফরজে আইন। আমার মুখের ভাষা যদি সুন্দর থাকে, আমি যদি আপনাকে ঘর থেকে পিটিয়ে বের করে দেই, আলহামদুলিল্লাহ আমি ভদ্র ভাষায় দিয়েছি। আমরা আজকে মেরুদণ্ডহীন ওই জাতিতে আমরা পরিণত হয়েছি, ওই ব্যক্তিতে পরিণত হয়েছি যে আমরা দাঁড়িয়ে সত্য কথা বলার বদলে হাত কসলিয়ে বলবো, জি মহাজন, জি মনিক, জি ঠিক বলেছেন, জয় বাংলা। আমরা ওটা বলবো। আমাদের ভিতরে ভদ্রতা থাকবে। কিছু লোকজন, আমি এদেরকে লোকজন বলতে লজ্জা লাগে, কারণ এরা লোকজন অর্থাৎ মানুষকে রেফার করা হয়, এদেরকে আমি মানুষ হিসাবেই গণ্য করি না। এক্সাম্পল, রুমিন ফারহানা নামের একজন বিএনপির তথাকথিত নেত্রী আছে, যে ইদানিং বলে মব শাসনের, মব জাস্টিস তৈরি করে ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে। আমি নিজে চিন্তা করি, এই মহিলা কি এখনো নিজেকে ভার্জিন দাবি করে? এই মহিলাকে যদি আজকের কেউ বিয়ে করে, সে কি ভার্জিন? আমার তো মনে হয় এই মহিলাকে যদি আজকের কেউ বিয়ে করে, তাকে মেনে নিতে হবে যে আমি একটা বেশ্যাকে বিয়ে করলাম। তাকে মেনে নিতে হবে আমি এমন এক ব্যক্তিকে বিয়ে করলাম যার ভিতরে আইফেল টাওয়ার ঢুকেছে। এখন এই মহিলা বলে মব জাস্টিস, সে বলে রাত্রে বেরোতে সে ভয় পায়। যেই ব্যক্তি প্রতিদিন 2 বার ব্যাংককে ট্রিপ দিয়েছে, একের অধিকবার দিল্লিতে ট্রিপ দিয়েছে, একের অধিকবার ক্যালকাটায় ট্রিপ দিয়েছে, এবং উনি ব্যারিস্টারি করে না, এই ট্রিপে পার ট্রিপে লক্ষ টাকা কামিয়েছে, দিল্লি ট্রিপে লক্ষ টাকা কামিয়েছে, রুপি কামিয়েছে, ডলার কামিয়েছে। এখন এই মহিলা বলে মব জাস্টিসের জন্য সে বাহিরে যেতে ভয় পায়, মব জাস্টিসের জন্য, মব জাস্টিসের মাধ্যমে ৩২ নম্বরকে গুড়িয়ে দেয়া হয়েছে। আবার এটা বলে যেই ব্যক্তি দিনে 2 বার ব্যাংকক ট্রিপ দেয়, সে বলে যে এনসিপিও আবার একটা পার্টি, সর্বসাকল্যের 10 জন নেতা, এই 10 জন নেতার মধ্যে আবার একজন নীতি নির্ধারক, আবার লিনা নীলা কোন ইসরাফিল না আজরাইল না জাহান্নাম না ইবলিস, তার দিকে নগ্ন দৃষ্টিতে তাকায়। উনি তুষারের উপরে খুব গোসা। তুষার কেন লিনা ইসরাফিল না নীলা ইসরাফিল না গু ইসরাফিল, কার দিকে কেন তাকালো? তার মতো এইরকম একটা শুয়োরের গোস্তর দিকে কেন তাকায় নাই? সে কি রুমিন ফারহানা এই নামে কাউকে বাদ দিয়ে ওই লিনা না নীলা না কুত্তা না ছাগল, তার দিকে কেন তাকাইছে? তুষার কেন তাকালো ওই দিকে, কেন তার দিকে তাকায় নাই? তো হাউএভার মেইন সাবজেক্টটা ছিল মব জাস্টিসের দ্বারা ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে। এখন ৩২ নম্বরের বাড়িটার জানাজার জন্য কিছু লোক পাগল হয়ে যাচ্ছে, এমন ভাবে পাগল হচ্ছে যে তারা বলে এই বাংলাদেশি আর চাই না, মুজিব না থাকলে বাংলাদেশেরই আর দরকার নাই। দর্শকবৃন্দ, আপনাদের কি বাংলাদেশ দরকার আছে, নাকি আপনাদের মুজিবের দরকার আছে? আপনাদের কি এই মুজিব বাহিনীর দরকার আছে, নাকি বাংলাদেশের দরকার আছে? আপনাদের কি আপনাদের পরিবারের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম দেশ দরকার আছে, না নারায়ণচন্দ্র পালের 3য় বংশধর মুজিব শেখের দরকার আছে? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা তো ধরে নিতে পারেন আপনাদের বাংলাদেশের দরকার নাই। কিছু কিছু লোকজন তো আছে যারা বলে মুজিব
এই দেশের জন্য মুজিব মালিকানা, মুজিবকে মালিকানা তারা দিয়ে গেছে, এবং মুজিবের বাড়ি যদি পড়ায় থাকেন তাইলে এই দেশ আমি চাই না। দর্শকবৃন্দ, আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো সাংবাদিক না, আমি সামান্য একজন মানবাধিকার কর্মী। আমি জেকব মিল্টন বসে আছি আপনার মধ্যে। আপনি এখন যারা আমাকে দেখছেন, আমি আপনি যদি প্রতিবাদী হন, আপনি যদি সত্যান্বেষী হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি দেশপ্রেমিক হন, আমি আর আপনি, আমার মধ্যে কোনো তফাৎ নাই। যে আপনি আমাকে এখন দেখছেন, এই আমি আপনার সত্তার ভিতরে আছি, কারণ আমি সত্যের পূজা করি, আমি মিথ্যাকে বর্জন করি, আমি একটা তথ্যকে 25 বার ক্রস চেক করি, আমি ঈমান দিয়ে আমার দায়িত্ব পালন করি, আমি বাংলাদেশের স্বতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব আমি এটাকে ধারণ করি। আপনি আর আমরা একই পেজে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমি যদি ঠান্ডা মাথায় বলি, আগে আমাকে বলা হতো, আওয়ামী লীগের লোকজনরা বলতো আমি বিএনপি করি, আবার বিএনপি বলবে আমি আওয়ামী লীগ করি। এখন আবার আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে বলবে আমি জামাত করি। এরা সবাই মিলে বলবে আমি অভদ্র, আমি গালি দিয়ে কথা বলি, আমার ভদ্রতা দরকার, আমার শালীনতা দরকার। আমি যদি শালীন থাকি তাইলে আমি আপনাকে ধর্ষণ করতে পারবো, আমি যদি শালীন থাকি আপনার ব্যাংক লুট করতে পারবো, আমি যদি শালীন থাকি আপনাকে জবাই করতে পারবো, আমি যদি শালীন থাকি আমি মন্ত্রী হতে পারবো, আমি যদি শালীন থাকি আপনাকে টুকরা টুকরা করে কেটে কুকুর দিয়ে খাওয়াতে পারবো, আমি যদি শালীন থাকি শুধু আপনার বউকে ধর্ষণ করতে পারবো না, মেয়েকেও ধর্ষণ করতে পারবো। শুধু আমার শালীন থাকতে হবে, ভদ্র থাকতে হবে, যা আপনারা চাচ্ছেন। And I refuse to do so. কারণ আপনাকে ধর্ষণ করার ইচ্ছা আমার নাই, আপনার ব্যাংকের টাকা লুট করার ইচ্ছা আমার নাই, চাঁদাবাজি করার ইচ্ছা আমার নাই, বাংলাদেশকে খারাপ একটা পরিস্থিতিতে তৈরি করার ইচ্ছা আমার নাই। আমি ওগুলো হতে চাই না। শেখ মুজিবের অবদানের কথা বারবার তুলে ধরা হয়। শেখ মুজিবের রাজনৈতিক নেতা হিসাবে আমি বলবো উনি সাধ্যমতো চেষ্টা করেছেন 7.5 কোটি মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকার, ব্যক্তি অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্র্যাকটিসের মাধ্যমে উনি আদায় করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। উনি ভালো আলোচক ছিলেন না, ভালো নেগোসিয়েটরও ছিলেন না, উনি ভালো দূরদর্শীও ছিলেন না, কিন্তু ওনার যোগ্যতা দিয়ে উনি চেষ্টা করেছেন। তার পাশে বসা ছিল কতগুলো ভারতীয় শকুন, যেই শকুনদের নাম ছিল তাজউদ্দিন, ভারতীয় শকুন মনসুর আলী, ভারতীয় শকুন নজরুল ইসলাম, ভারতীয় শকুন কামরুজ্জামান, ভারতীয় শকুন কামাল হোসেন, ভারতীয় শকুন সামাদ আজাদ, ভারতীয় শকুন সুরঞ্জিত সেনগুপ্ত। এই ভারতীয় শকুনরা অদূরদর্শী সরল মনা মুজিবকে কিভাবে করাপ্ট করতে হয় এটা তারা ভালোভাবে জানত। মুজিব শেখের শর্টকামিং ছিল, তাকে যদি কেউ একটু ফুলানি দিত সে ফুলে যেত, তাকে ইমোশনালি কেউ যদি ব্ল্যাকমেইল করতে চাইতো, তাকে শুধু লাভ ইউ বললে সে পাজামা খুলতো না, শুধু আন্ডারওয়্যার খুলে দাঁড়ায় যাইত। এখন সেই মুজিবকে 1971 সালের 16 ডিসেম্বর 1972 সালের পরে তাকে যদি কেউ জিব্রাইল ফেরেশতা বানাইতে যায়, তাকে যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম বানাইতে যায় বা মুসা নবী বানাইতে যায়, এটা কতটা লজিক্যাল দর্শকবৃন্দ আপনারা একটু চিন্তা করে দেখেন। দর্শক শ্রোতা ভাইরা, আপনাদেরকে ভাই বোনরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মুজিব শেখ বাংলাদেশে ব্যাক করার পরে হি ওয়াজ কনফিউজড কমপ্লিটলি
he did not even know whether he will become prime minister or president. অর্থাৎ তার কোনো, সে জানতোই না প্রধানমন্ত্রী হইলে তার নিয়ন্ত্রণ থাকবে না প্রেসিডেন্ট হইলে তার নিয়ন্ত্রণ থাকবে, তার কোনো ধারণাই ছিল না। এটা ওনার দোষ না। যেই লোক ব্যক্তি হিসাবে ছিল এভারেজ একজন মানুষ, ছাত্র হিসাবে ছিল বিলো এভারেজ একজন স্টুডেন্ট, রাজনৈতিক নেতা হিসাবে ছিল এভারেজ একজন পলিটিশিয়ান, মাস্তান, চান্দাবাজ, খুনি, এগুলোর দিকে নির্বাচন করতে গেলে আমি বলবো অ্যাবাভ এভারেজ। কারণ সে মারামারি, ধরাধরি, খুনাখুনি এর ভিতরে ভালো ছিল, কারণ এই যোগ্যতা দিয়ে সরওয়ার্দের বডিগার্ড হয়েছিল। বাংলাদেশে আসার পরে ওনার অর্জন কি? উনি মুজিব বাহিনী গঠন করেছে। মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুজিব বাহিনী কি করেছে? মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে। জাসুসি বুঝেন? মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী। কারা কারা ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে না তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী। 1972 সাল থেকে মুজিব বাহিনী নিয়োজিত ছিল। কারা মুজিবের বিপক্ষে কথা কয়, কারা ভারতের বিপক্ষে কথা বলে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে ভারতে গুম করে পাঠিয়ে দেওয়া, লুট করা, এগুলো ছিল মুজিব বাহিনীর কাজ। আজকের আপনাদের সামনে যেই হারামজাদা বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুজিবের জীবিত থাকা ছাড়াই বাংলাদেশ আমি চাই না, তাকে এই ফজলু, সে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না, সে ছিল মুজিব বাহিনী। মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা ভারতের বশ্যতা স্বীকার করত না, ভারতের সংবিধানের প্রতি আনুগত্য দেখাতো না, এবং মুজিব পরিবারের উপরে যাদের আলটিমেট আনুগত্য ছিল না তাদেরকে ধরে ধরে বের করতো, তাদেরকে পিটাতো, তাদের বাড়িঘর লুট করতো, তাদের যুবতী মেয়েদেরকে রেপ করতো এই মুজিব বাহিনীর লোকজনরা। এটা আমার কথা না, আপনারা স্টাডি করে দেখেন। এই ফজলুর রহমানকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন সেক্টরে, কার আন্ডারে আপনি যুদ্ধ করেছেন, এই ফজলুর রহমান এর জবাব দিবেন আপনাকে। এখন সে কারো আন্ডারে চাকরি করে না, সে চাকরি করেছে রয়ের। মুজিব বাহিনী গঠন করার পরে ভারত বিরোধী যে কোনো মানুষকে, বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেছে, সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেছে, গণতন্ত্রে যারা বিশ্বাস করেছে, এই ফজলুর রহমানের মতো লোকজনরা তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে। শুধু মেরে ফেলেনি, তাদের বাড়িঘর লুট করেছে, তাদের যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছে এই ফজলুর রহমানের মতো লোকজন। আমার কথা বলবেন জেকব ভাই, আপনি ফজলুর রহমানকে দেখতে পারেন, এর জন্য আপনারা ফজলুর রহমানকে সামনাসামনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যুদ্ধ করেছেন, কার আন্ডারে যুদ্ধ করেছেন, কোন প্ল্যানিং এ যুদ্ধ করেছেন। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, আপনি ছিলেন মুজিব বাহিনী। মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধ করে নাই। এখন আরেকটা কথা, কত বড় ভারতীয় কুত্তার বাচ্চা হলে বলে এই দেশ আমি চাই না। এই দেশ না চাওয়ার অর্থ কি জানেন? এটা ভারত লয়ে যাক। এখন এই লোক যদি বলে এই দেশ ভারত লয়ে যাক, এই দেশ আমি চাই না, তার সামনে বাড়িটা পোড়ায় নিছে। আচ্ছা, আপনাদেরকে আমি যদি দর্শকবৃন্দ জিজ্ঞাসা করি, এই ফজলু কি কখনো, অর্থাৎ 15ই আগস্ট 1975 সালে মুজিবকে মারার পরে এই ফজলুর কোন এই কান্নাকাটি, এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন? গত 53 বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখনো আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন? হিস্ট্রিক্যালি আমি কোথাও খুঁজে পাই না। আপনাদের কাছে থাকলে আমাকে দিবেন, আমি ওটা চালাবো, আমি আপনাদের সামনে দেখাবো যে হ্যাঁ ফজলু এটা করেছে। আরো একটা কথা, এ তো একটা কথা আছে না, এক মহিলার
স্বামী, তার সাথে বনিবনা হয় নাই। এখন বউ কি করছে, ওই স্বামীরে বাদ দিচ্ছে, স্বামীরে বাদ দিয়ে দ্বিতীয় বিয়া করছে। দ্বিতীয় বিয়া কইরা স্বামীর সংসার করতেছে। তখন সে শুনছে প্রথম স্বামী মরিয়া গেছে। এখন দ্বিতীয় স্বামীর জানটারে পানি করে ফেলাইতেছে প্রথম যে স্বামী মরিয়া গেছে। আমার ওই স্বামী ভালো ছিল, আমার ওই স্বামী রাত্রে আমারে ভালো আনন্দ দিত, আমার ওই স্বামী আমারে স্বর্ণ কিনা দিত, জীবনটা পানি করে ফেলাইছে। ঠিক আছে, এখন স্বামীর উচিত কি জানেন? এই বউরে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফলাইয়া দেওয়া, যে যা তুই তোর ওই প্রথম স্বামীর কবরের মধ্যে যে তুই বসবাস করা শুরু কর। কারণ এই ফজলু, প্রথম কথা সে মুক্তিযোদ্ধা না, দ্বিতীয় কথা মুজিব বাহিনী যত অত্যাচার এবং অ্যাট্রোসিটিস বাংলাদেশিদের উপরে করেছে তার বিচার এখন পর্যন্ত হয় নাই। কারণ এই মুজিব বাহিনী গুম করেছে, মুজিব বাহিনী খুন করেছে, মুজিব বাহিনী ধর্ষণ করেছে, মুজিব বাহিনী জান মাল লুট করেছে, সম্পদ লুট করেছে, এর বিচার হয় না। হাসিনা মাগি যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে, পাত্তা দেয় নাই, তখন ওই গামছা সিদ্দিকী আছে না, গামছা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা। এই ফজা গিয়া যোগ দিছে সিপাহী কাদের সিদ্দিকের ওইখানে, গামছা সিদ্দিকী সেখানে গিয়ে ভিড় করছে। ওখানেও যখন দেখছে সুবিধা হইতেছে না, তখন ওর কপাল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা দল বানায় গেছে, আল্লাহ পাক তার হায়াত রাখে নাই, উনি মারা গেছে। এখন ওই দলে আশ্রয় হবে যত আবর্জনা, যত বেশ্যা, বেশ্যার সন্তান, ভারতীয় দালাল, সবাই বাসা বাঁধবে ওই দলে, যেই দলে ফজাও গিয়া ঠেকছে। এখন ফজা করে বিএনপি, ফজলুর রহমান যে বলছে এই দেশ আমি চাই না, আপনি কি চান? এই ফজা দল করে বিএনপি, অর্থাৎ দ্বিতীয় স্বামী। কিন্তু হ্যাঁ, প্রথম স্বামী মুজিব শেখ আর আওয়ামী লীগ, সেটারে নিয়া তার রুহু কান্না, তার কান্না কাটি দেখেন। আরেকবার দেখেন, এই দেশ আমি চাই না। বন্ধুরা, আপনারা কি চান? এই দেশ সে চায় না, এই দেশ সে চায় না, এই দেশ আমি চাই না। আপনারা কি চান? সামনে যারা ছিল তারা কি পেশাব একটা বোতলে কইরা তার মুখের মধ্যে মারতে পারে না? তাকে উলঙ্গ কইরা কেউ পিটাইতে পারে না? দর্শকবৃন্দ, কেউ পারে না, কেউ করতে পারে না। দর্শকবৃন্দ, আমি দুইজন শ্রমিক হায়ার করতে চাই, এক একজনকে আমি 50,000 করে টাকা দিব। আপনারা শুধু একটা কাজ করবেন, ফজার বাড়ির সামনে, একেবারে দরজার সামনে ঢাকা এবং কিশোরগঞ্জে পায়খানা করবেন, ভিডিও করবেন, পেশাব করবেন, ওই ভিডিও করবেন ফজার বাড়ির সামনে, এবং ফজা যেন দরজা খুইলা, ফজার বউ যেন দরজা খুইলা আপনাদের গুমুট দেখে ভিডিও করবেন, ওইটা আমারে পাঠিয়ে দিয়ে। আর এটা করলে পাবেন 50,000, আর ওর মুখের উপরে যদি গুয়ার মুত মাইরা দিতে পারেন তাইলে 1 লক্ষ। কারণ ও বাংলাদেশ চায় না, ও খাঁটি বাংলায় বলি, ও হোগামেরা দেখ ভারতে যায়। আমার বাংলাদেশ আমি চাই, আমার বাংলাদেশ, আমার গণতান্ত্রিক বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার মাতৃভূমি, আমি ওটা চাই। বসবাসের অযোগ্য হলেও আমি যোগ্য করে নেব, আমি ওই দেশ চাই। কুত্তার বাচ্চা, হারামজাদা, তুই চেষ্টা, তুই মর ভারতে গিয়া। দর্শকবৃন্দ, সাবজেক্টটাই আজকে মুজিবের ওখানে মব জাস্টিস হয়, এরা কি কেউ একবার বলেছে
গত 16 বছরে মব জাস্টিস তো দূরে থাক, আদালতকে অকর্মণ্য করে, পুলিশ বাহিনীকে ভারতীয় বাহিনী করে, বাংলাদেশ সেনাবাহিনীকে সোনা বাহিনী করে বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছিল গত 15 বছর। শুধু ভোটাধিকার হরণ করে নাই, গুমের রাজত্ব কায়েম করেছিল, খুনের রাজত্ব কায়েম করেছিল, ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল, ব্যাংক লুটের রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশকে ভারতের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তখন রুমিন না কুত্তি ফারহানার মুখ থেকে কোনো কান্নাকাটি বা মব জাস্টিসের কথা শুনি নাই, কারণ সে তখন দিল্লিতে গিয়ে কারো সাথে শুয়ে 2 লাখ রুপি পকেটে নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করেছে। তখন মব জাস্টিসের কথা আসে নাই খানকি মাগির। আজকে কথায় কথায় মব জাস্টিস, রাত্রে নামতে ভয় পায়। আরে মাগি, তুই আবার রাস্তায় নামতে রাত্রে ভয় পাস কেমনে? তুই থাইল্যান্ডে গিয়া 5 ট্রিপ দিলে তোর ভয় লাগে না, দিল্লিতে গিয়া 2 ট্রিপ দিতে তোর ভয় লাগে না, ক্যালকাটা ট্রিপ দিতে তোর ভয় লাগে না, শামীম ওসমানের পাশে বইতে বিছানায় শুইতে তোর ভয় লাগে না, লোকজনের কোলে চড়তে তোর ভয় লাগে না, এখন তুই ভয় পাস কেন? মুজিবের কথা আমি বললে তো চলবে না। আপনাদের সে কথা মনে নাই যে মুজিব বাংলাদেশে প্রথম গুমের রাজত্ব কায়েম করেছিল, মুজিব ক্রসফায়ার তৈরি করেছিল, মুজিবের আমলে দুর্ভিক্ষ কিভাবে মানুষকে দেখাতে হয় সে সেটা করেছিল, এবং তার শাসন আমলের সার্বিক ব্যর্থতা সে মেনে নিয়েছিল। সে বলে নাই সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি, সেই চোর কারা? আজকে তার বাড়ি টেকানোর জন্য আপনাদের এত কষ্ট। আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য লুমিন ফারহানা, এই কুত্তি ফারহানার কান্নার আর অভাব নাই। দর্শকবৃন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন।